হুম, আগের দিনও কয়েকটা কোড বলেছিলাম, আশা করি কয়েকজন লিখেছো। না লিখে থাকলে আজকে আমি সবকটাই পারলে আমি রিপিট করব। ঠিক আছে, আচ্ছা কারেন্ট অ্যাফেয়ার নিয়ে একটা প্রশ্ন আমি বলি। এই যে ইউএসএ ভেনেজুয়েলার ওপরে অ্যাটাক করেছে, জানো নিশ্চয়ই, করেছো সবাই। এটার যে অপারেশনের নামটা আছে, ঠিক আছে, এই অপারেশনের নামটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। এক্ষুনি লিখে নাও, গুগল থেকে কোয়েশ্চেনটা লিখে রাখো, গুগল থেকে বার করে অ্যান্সারটা লিখে দেবে, খুব ইম্পর্টেন্ট এটা। আমি বলতে পারি ভাই ভালো চান্স আছে, ঠিক আছে, 60% চান্স ডাব্লিউবিএসআই এ চলে আসবে এই পরীক্ষাটা, এই কোয়েশ্চেনটাই। দেখে না অপারেশনটার নাম কি। হুম, আচ্ছা, তিন রকমের তিনটে সেগমেন্ট বানাবে, ঠিক আছে। একটাই লিখবে ইন্ট্রো, ঠিক আছে, ইন্ট্রোডাকশন। একটা সেগমেন্টে লিখবে আমাদের তিনটা আলাদা আলাদা পেজে লেখো, একটাই লেখো ইন্ট্রোডাকশনের পেজ, সেকেন্ড পেজে লেখো আমাদের কনক্লুশন, ঠিক আছে, এবং থার্ড পেজে লেখো কোটেশনস, ঠিক আছে। তিন রকম ভাবে আমি বলছি। প্রথমে কোটেশনের পেজটায় একটা দেবে, কোটেশনের পেজটায় লেখো যে কোনো সামাজিক টপিকের যদি আমি কনক্লুশন করতে চাই, ঠিক আছে, মানে লাস্ট প্যারাগ্রাফ, সেখানে আমি কি লিখতে পারি। বলছি একটু বলছি, তোমার স্ক্রিনটা কই? স্ক্রিন শেয়ার, হ্যাঁ স্ক্রিন শেয়ার করা যেতে পারে, কিন্তু ক্লাসের স্পিড কিন্তু অনেকটা কমে যাবে, ঠিক আছে, আমি যখন বসে বসে এখন বসে বসে লিখতে যাই প্রত্যেকটা জিনিস। না মানে কিভাবে লিখবো, একটা জাস্ট একটু দেখিয়ে দিলে তারপর বাকিগুলো হুবহু করে লিখে যাও। সে আলাদা আলাদা পেজ বানাও, ঠিক আছে। একটা পেজের ওপরে লেখো ইন্ট্রোডাকশন, সেকেন্ড পেজের ওপরে লেখো কনক্লুশন, ঠিক আছে, এবং থার্ড পেজের ওপরে লেখো কোটেশন, ঠিক আছে। আমি এখানে লিখে দেওয়ার চেষ্টা করছি। এটাও রেকর্ডিং হচ্ছে, আশা করি ঠিকঠাক ভাবে রেকর্ডিং পৌঁছে যাবে। আচ্ছা, কনক্লুশনের প্রথমে ওটাই লেখো, লেখো আশা করা যায়, ঠিক আছে, এইভাবে লেখো, আশা করা যায় সরকারি, বেসরকারি ও জনগণের হয়েছে, লেখা হয়েছে। হ্যাঁ। আশা করা যায় সরকারি, বেসরকারি ও জনগণের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা এই সামাজিক অভিশাপকে ইতিহাসের পাতায় আটকে দিয়ে এক সুবর্ণময়, সোনালী, সুবর্ণময় এবং সোনালী ভবিষ্যতের দিকে এগিয়ে যাব। বোঝা গেল? কেউ একজন পড়ে শোনাও পুরো ব্যাপারটা। বলছি আমি। হুম, বলো। আশা করা যায় সরকারি, বেসরকারি ও জনগণের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা এই সামাজিক অভিশাপকে ইতিহাসের পাতায় আটকে দিয়ে এক সুবর্ণময় এবং সোনালী ভবিষ্যতের দিকে এগিয়ে যাব। হুম, ঠিক আছে। মানে এবার কি করবে, ব্যাপারটা কি বলে গেল, বোঝা গেল। যে কোনো সামাজিক টপিক যদি আসে, ঠিক আছে, যে কোনো সামাজিক টপিক, তাহলে এখানে আমি কি লিখতে পারি, এইটাকে আমি লিখে দিতে পারি, ঠিক আছে।
এবং এই রিসেন্টলি কি টপিক এসেছিল, রিসেন্টলি আমাদের ওই সামাজিক টপিক বলতে যদি এক দুটো এক্সাম্পল দিয়ে দেন যে যেমন 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 কোনগুলো। কুসংস্কার, ঠিক আছে, নারী নির্যাতন, ঠিক আছে, বাল্য বিবাহ, ঠিক আছে, ফিমেল ইনফ্যান্টিসাইড, ডাউরি, যত আছে, চাইল্ড লেবার, যত রকমের সামাজিক টপিক যেগুলো, সেগুলোর আমি কি লিখবো, সেগুলোর আমি কনক্লুশনে লিখতে পারবো এই লাইনটা কি, ঠিক আছে, বোঝা গেল। দেখো এবার এই বাংলা এবারে অনেক ওয়ার্ডের দিয়েছে, অনেক ওয়ার্ডে লিখতে দিয়েছে, ঠিক আছে, কিন্তু আমি বলবো ওয়ার্ড মেনটেন করার থেকেও কিন্তু বেশি ইম্পর্টেন্ট কোয়ালিটি মেনটেন করা। তুমি যদি 500 ওয়ার্ডের জায়গায় ধরো 250 ওয়ার্ডও লিখেছো, তবুও কিন্তু টিচার অত বেশি তোমাকে কম নম্বর দেবে না। যতটা যতটা না কম নম্বর দেবে তোমার ফালতু লেখা দেখে। তুমি যদি এখন 500 ওয়ার্ড হেজাও না বসে বসে, এই সব ভুং ভাং লিখে দিলে, 500 ওয়ার্ড গেজিয়ে গেলে, তাহলে কিন্তু টিচার বিরক্ত হবে। কারণ টিচার তোমার একার খাতা দেখবে না, একই সাথে 100টা 150টা খাতা নিয়ে বসবে সে। তোমার হেজানো লেখা দেখতে দেখতে সে কিন্তু তোমার অ্যাকচুয়াল লাইনগুলি আর পড়বে না, সব ওপর থেকে দেখে একটা গড়ে নম্বর বসিয়ে দিয়ে চলে যাবে, ঠিক আছে। 30 নম্বরের মধ্যে আমি বলবো ভালো যদি লিখে নাও, ভালো লিখতে পারো, 20-25 পেয়ে যেতে পারো, আরো বেশি পেয়ে যেতে পারো, 28-28 পেয়ে যেতে পারো। তো এরকম ইম্পর্টেন্ট কিন্তু আমাদেরকে ওই বসাতে হবে, কিওয়ার্ড বসাতে হবে। আরো আমি একটা আচ্ছা, একটা করে খুঁজে খুঁজে আর বলছি, একটা কথা শুনতে থাকো। বলছি, এটা লিটারালি যে সামাজিক অভিশাপকে, এবার এমন কিছু টপিক আছে যেটা আমাদের সমাজকে ধরো খুব ভালো করছে, সামাজিক রিলেটেড, তখন সেটাকে তো আর অভিশাপ লেখা যাবে না, সেখানে কি লিখবো? আম, আম, আশীর্বাদ লিখে দেবে ভালো হলে। আশা আচ্ছা করি ঠিক আছে। এরকম সামাজিক আশীর্বাদকে আমাদের সমাজ সাধুবাদ জানাবে, এবং আমাদের পরবর্তী আমাদের প্রজন্ম এই সমস্ত রীতি রিওয়াজকে আগলে নেবে, যাতে আমরা সুবর্ণময় সোনালী ভবিষ্যতের দিকে এগিয়ে যাই। একই জিনিস এই দিক মুড়িয়ে মুড়িয়ে ঢুকিয়ে দেবে তোমাকে। খুব বেশি হলে, আমি বলছি খুব বেশি হলে 20 থেকে 30টা লাইন মুখস্থ করতে হবে, এবং স্পেলিং সহ। লাইন তুমি মুখস্থ করলে হবে না, স্পেলিংটাও কিন্তু খুব ম্যাটার করে, ঠিক আছে। আচ্ছা, যেগুলো ধরো ওয়ার্ডের টার্মটা হচ্ছে ইংলিশে উচ্চারণ করি আমরা, ধরো ধরো সায়েন্স, এই কথাটা বাংলায়, তাহলে কি দন্তেস মানে সায়েন্স বাংলাতে লিখতে হবে, তাই তো? বিজ্ঞান, ও, যেগুলো পসিবল বাংলা লেখার বাংলা লিখে দেবে, না পারলে ওটাকেই ইংলিশে লিখবে, মানে বাংলা হরফে লিখবে, বাংলা হরফে লিখে ইংলিশে লিখে সিঙ্গেল কোটেশনের দিয়ে দেবে, একটা সিঙ্গেল কোটেশনের এখানে দিয়ে দেবে, ঠিক আছে। আচ্ছা, একটা আমি খুব ভালো, আমার একটা লেখা তোমাকে একটু পড়ে শোনাই, ঠিক আছে। হোয়াটসঅ্যাপের গ্রুপটা খোলো, আমি ছবিটা পাঠিয়ে দিচ্ছি, ছবিটা দেখতে থাকো এবং আমি মুখে বলছি, শুনতে থাকো। এখানে কি বলেছে, ট্রান্সলেশন, হ্যাঁ ট্রান্সলেশনটা একটু পরে বলছি। দেখো ট্রান্সলেশনে এমন তো কিছু করণীয় নেই, দেখো এটা একটা ইনবিল্ট তোমার ক্যাপাবিলিটি, এমন না যে তুমি 1 মাস ট্রান্সলেশন করে কিছু একটা করে নিতে পারবে। ট্রান্সলেশনের জন্য অনেক জিনিসপত্র ইম্পর্টেন্ট, যেমন প্রথমত তোমার ইম্পর্টেন্ট গ্রামার, তোমার একটা ইংলিশের গ্রামারের সেন্স লাগবে, তুমি যা ইচ্ছা তাই ট্রান্সলেট করলে হবে না, তার মানেটা বোঝা গেল, সেটাও একটা ইম্পর্টেন্ট, কিন্তু ওভারঅল কোয়েশ্চেনটা আমার ঠিক হয়েছে, সেটাও কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট, ঠিক আছে, লাইনটাকে গ্রামাটিক্যালি কারেক্ট করা। তাহলে কিন্তু যে টিচার চেক করবে না, সে মোটামুটি মোরাললেস ইংলিশেরই টিচার হবে, ঠিক আছে, র্যান্ডম যে কারো টিচার হয়ে যাবে না, সে ইংলিশেরই টিচার হবে, এবং সে কিন্তু তোমাকে মানে ভালো লেভেলে নম্বর কাটবে, তোমার গ্রামারের মিস্টেকের জন্য। আচ্ছা, ছবিটা পাঠিয়েছি, ছবিটা দেখো, এবং আমি এখানে পড়ে শোনাচ্ছি। প্রথমে কি বলেছে, এটা একটা টপিক, ঠিক আছে, বাক স্বাধীনতার অধিকার সর্বাপেক্ষ, ঠিক আছে, এটা কিন্তু WBCS মেন্সে আসে টপিক।
ধরে রাখো তোমার পুলিশের পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে, আসতেই পারে, না আসার কিছু নেই। কি লিখেছে, আমি হেডিং দিয়েছি কি, বাক স্বাধীনতা এক অপরিহার্য অধিকার, ঠিক আছে, শর্ট সিম্পল ক্রিস্প একটা হেডিং। তারপরে কি হবে, নিজস্ব সংবাদদাতা স্থান, স্থান হবে ক, এবং এবং ডেটটা দিয়ে দেবে, ঠিক আছে, কিছু যেই ডেট হবে, পরীক্ষা যেই দিন চলছে সেই দিনের ডেটটা দিয়ে দেবে, ঠিক আছে। প্রথমেই দেখো আমি কি দিয়ে শুরু করেছি, কোটেশন, এই কোটেশনটা লেখো। এই কোটেশনটা তুমি ইন্ট্রো, যেই পেজটাই ইন্ট্রোডাকশনের পেজে এই কোটেশনটা একদম হুবহু কপি করবে, ঠিক আছে, এক্ষুনি বসে করো। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেটা শির, ঠিক আছে, এবং ডট ডট ডট। তারপরে কি লিখবে, ভারতেরে, ভারত, ভারতেরে, ভারতকে না, ভারতে না, ভারতেরে সেই স্বর্গে করজাগরিত, কোটেশন কমপ্লিট, ঠিক আছে। এবং এটা কে লিখেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে। এইটা কি, চিত্ত যেটা ভয়শূন্য উচ্চতা শীর, এই যে কবিতাটা আছে, কবিতাটার প্রথম লাইন এবং কবিতাটার শেষ লাইন, এটা মানে কবিতাটা যত কিছু কবিতাটা পুরো কবি বলেছেন, এবং শেষ লাইনে কবি কি বলছেন, যে আমি চাই যেন ভগবান ভারতকে এই স্বর্গে রূপান্তরিত করে। বোঝা গেল? এই লাইনটাকে কিন্তু লিখবে, টিচার কিন্তু খুব খাবে। তো যে কোনো সোশ্যাল টপিক হোক না কেন, সেখানে কিন্তু আমি এইটা লিখতে পারি, ঠিক আছে। যে কোনো সামাজিক টপিক যেখানে মানুষকে মানে মানুষের ভয় পাওয়ার বা কোনো একটা ব্যাপার এখানে আছে, ঠিক আছে। তারপর কি লিখেছি, বিশ্বকবির এই অমর শ্লোক দ্বারা তিনি ভারতবর্ষকে এক স্বাধীন স্বর্গের সাথে তুলনা করেছেন, যেখানে মানুষ ভয়শূন্য ভাবে মাথা উঁচু করে বেঁচে থাকবে, কমা, নিজের মনের ইচ্ছা বাক্যে রূপান্তরিত করতে পারবে। হয়ে গেল। নেক্সট, তারপরে কি বলেছে, নেক্সট প্যারাগ্রাফ, বাক স্বাধীনতা হলো এক সাংবিধানিক উপহার, ঠিক আছে, মানে কনস্টিটিউশনাল গিফট, ও একটি মৌলিক অধিকার, যেটি সংবিধান অধ্যায় 3 মানে পার্ট 3 অফ আওয়ার কনস্টিটিউশন অনুচ্ছেদ 19 ব্র্যাকেট এ ব্র্যাকেট 1 দ্বারা লিপিবদ্ধ, ঠিক আছে। এই স্বাধীনতা আমাদের ফাউ বা আমাদের ফাউ ভাবে নেওয়া উচিত নয়, ঠিক আছে। দাঁড়া, এখানে আর কি লিখেছি, হ্যাঁ, আমাদের ফাউ ভাবে নেওয়া উচিত না, আমাদের মনে রাখা উচিত, আমাদের মনে রাখা উচিত দীর্ঘ 200 বছরের ব্রিটিশ বিরোধী মুক্তিযুদ্ধ ও শত প্রাণের বলিদান, ঠিক আছে, যেটা আমাদের দিতে হয়েছে এই বাক স্বাধীনতার অধিকারকে অর্জন করার জন্য। বোঝা গেল ইন্ট্রোডাকশনটা আমি কি লিখেছি, যে এই অধিকারটা আমরা এত খেলোভাবে নিলে আমাদের হবে না, আমাদেরকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে এই অধিকারটা পাওয়ার জন্য, ঠিক আছে। এবার তারপরে, আজ ভারতের 22টি দাপ্তরিক ও শতাধিক স্থানীয় ভাষা সরকার দ্বারা স্বীকৃত, মানে 22টা আমাদের শিডিউল ল্যাঙ্গুয়েজ এবং 100টার উপরে আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ আছে, সবকটাই গভর্নমেন্ট দ্বারা স্বীকৃত। এটিও বাক স্বাধীনতার এক অংশ। আমরা কোনো দ্বিধা ছাড়াই আমাদের বক্তব্য বা অভিযোগ সরকারের কাছে রাখি, সরকারের কার্যকলাপে সন্তুষ্ট না হলে রাস্তায় নেমে প্রতিবাদ করি। অনেক সময় সেই প্রতিবাদ এতটাই তীব্র হয়ে যায় সেটি সরকারকে মাথা নত করতে বাধ্য করে। এবার পরের প্যারাগ্রাফ, ঠিক আছে। কিন্তু সাম্প্রতিককালে এই স্বাধীনতার উপরে বিভিন্ন আক্রমণ দেখা দিয়েছে, প্রেস মিডিয়ার মতো গণমাধ্যমের গলা টিপে বাকরুদ্ধ করা হচ্ছে। আজ স্বাধীন সংবাদ মাধ্যম খুঁজে পাওয়া দুষ্কর। বিরোধী রাজনৈতিক দলই বেশিরভাগ মানুষের দুর্ভোগ প্রচার করে, ঠিক আছে। এর পরের লাইনটা একটু কন্ট্রোভার্সিয়াল, ঠিক আছে, লিখতে পারো নাও লিখতে পারো। ইডি সিবিআই দ্বারা আক্রমণ করে বা পয়সার বিনিময়ে হর্স ট্রেডিং, এই যে হর্স ট্রেডিং, এটা কিন্তু একটা ইংলিশ ওয়ার্ড যেটা আমি বাংলায় লিখেছি। হর্স ট্রেডিং মানে হচ্ছে নেতা মন্ত্রীকে কিনে নেওয়া পয়সা দিয়ে, বা বা মানে ভয় ভয় দেখিয়ে, নয় ভয় দেখিয়ে না লোভ দেখিয়ে নেতা মন্ত্রীকে কিনে নেওয়া, কিনে নিয়ে অন্য সরকার ফেলে দেওয়া। এটা কিন্তু আমরা বহু জায়গায় দেখেছি, একটা একটা করে এমএলএ কিনতে 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 কি হচ্ছে, সরকার পড়ে যাচ্ছে। হর্স ট্রেডিং করে তাদের চুপ করে দেওয়া হচ্ছে, এটিও এক প্রকার বাক স্বাধীনতার ওপর আক্রমণ, ঠিক আছে। এবং হচ্ছে এবার লাস্ট প্যারাগ্রাফ, আমাদের বিশ্ব একাধিক একনায়ক বা ডিক্টেটর দেখেছে এবং দেখছে, কিন্তু সময়ের চক্র ঘোরে এবং মানুষ নিজের অধিকার ছিনিয়ে নেয়, ঠিক আছে। ভারতের বর্তমান প্রেস স্বাধীনতা ইন্ডেক্সে
স্থান শোচনীয়, ঠিক আছে? 161তম স্থান 180টি দেশের মধ্যে। তাই আমাদের উচিত এই অমূল্য সম্পদকে বক্ষমাঝে রক্ষা করা। এবার লাস্টে প্রতিবেদন সমাপ্ত করা যাক রবি ঠাকুরের আরেক আরেক অমর শ্লোকে, ঠিক আছে? কি শ্লোক? বাদিকে লেখা আছে, আমরা সবাই রাজা, আমাদের এই রাজা রাজত্বে লইনে মোদের রাজার সাথে মিলবো কি স্বার্থে। কোটেশন শেষ। এবার বলো, তোমরা যদি টিচার হতে আমাকে কত নম্বর দিতে? ধরে নাও 30, 30-এ আমাকে কে কত নম্বর দেবে বলো, একজন একজন করে মাইক অন করে বলো। আচ্ছা, আমি বলছি সংবাদপত্র, তুমি তো সাংবাদিক, তুমি তো নিরপেক্ষ, তুমি ইডি সিবিআই এর কথাটা কেন বলবে? যে সংবাদপত্র কি বলবে না ইডিসিবি এর কথা? মানে এটা তোমার কথা না, এটা বিরোধীদের কথা, অভিযোগ, সেটা তুমি বলতে চাইছো? হ্যাঁ, এটা চেপে লিখে দাও, অভিযোগ এমন আসছে, এইভাবে আচ্ছা, কায়দা করতে হবে, কায়দা জানতে হবে। এটাই অভিযোগ, তুমি নিজের বক্তব্যই চিপকে দেবে, লিখে দেবে জনগণের অভিযোগ বা বিরোধী দলের অভিযোগ, ঠিক আছে? এটাই, এইভাবেই ঘোরাবে কথাটাকে, এইভাবেই ঘোরাবে। বলো কারোর কোনো বক্তব্য, বা এই এই টপিক মানে এই রিপোর্টটা কেমন লেখা হয়েছে বলো, সবাই একটু মতামত দাও, কারণ ফিডব্যাকটা ইম্পর্টেন্ট। বলো বলো, মুখে বলো, এরকম বোবা ক্লাস করাতে কিন্তু মানে টিচারের কিন্তু খুব অসুবিধা হয়, ঠিক আছে? পুরো মনে হবে ওয়ান সাইডেড ক্লাস চলছে। আচ্ছা, এর পরের টপিকটা দারুণ টপিক, ঠিক আছে? ভেরি 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 ইম্পর্টেন্ট। এই খাতাটা কাকে দিয়ে চেক করেছিলেন? এই খাতাটা আমার মা চেক করেছে, ধ্বংস করে দিয়েছে সব চেক করে। আসলে আমি ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড তো, আমার প্রচুর বানান ভুল হয় বাংলাতে, হ্যাঁ, দেখতে পাচ্ছি ওটা। শতাধিক বানানটা কিন্তু ভুল আছে বলেন, ফরাস। প্রচুর বানান ভুল, প্রচুর। 4 নম্বর প্যারাগ্রাফের আমার ফার্স্টে একদম আমার কিন্তু বানানে বানানটা। এত নম্বর কাটা যায় কি ভাবতে পারবে না। আচ্ছা, এর পরের টপিকটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? সেটা হচ্ছে মাতৃভাষা নিয়ে। দেখবে এই টপিকগুলো কিন্তু পরীক্ষায় খুব আসে, খুব কমন এই টপিকগুলো। তুমি যদি একটু একটু WBCS মেন্সের একটু প্রিভিয়াস এটা ঘেটে নাও না, ঠিক আছে, তুমি অনেক টপিক কমন পেয়ে যাবে এসআই এর পরীক্ষাতেও। যেমন এসআই এর পরীক্ষায় কি কি যেন এসেছিল, ইংলিশেরটা কি এসেছিল যেন, মনে করতে দাও, অ্যাক্সিডেন্ট, ঠিক আছে? অ্যাক্সিডেন্ট তো একটা খুব ইজি টপিক এবং কমন টপিক, ঠিক আছে? অ্যাক্সিডেন্ট টপিক চলে এলে তো তোমার বেঁচে গেলে। বাংলায় এসেছিল বোধহয় আমাদের সোশ্যাল মিডিয়া বোধহয়, নাকি? হ্যাঁ, সোশ্যাল নেটওয়ার্ক। সোশ্যাল নেটওয়ার্ক। সোশ্যাল নেটওয়ার্কের বোধহয় কিছু খারাপ দিকই বোধহয় দিয়েছে, কিছু ভালো কিছু খারাপ, ঠিক আছে? সোশ্যাল মিডিয়ার কিছু ভালো কিছু খারাপ, সোশ্যাল মিডিয়া এবং যুব সমাজ এরকম টাইপের ঠিক আছে? হেডিং। হ্যাঁ, এবং যুব সমাজ, ঠিক আছে? এটাকেও কিন্তু যুব সমাজ যদি টপিক আসে, তখন কিন্তু কিছু কিছু স্পেসিফিক কোড কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। তার আগে একটু ভাবতে দাও, যুব সমাজ নিয়ে কয়টা কোড আমার কাছে রেডি আছে। আচ্ছা, যুব সমাজের কোডে পরে আসছি, মাতৃভাষা নিয়ে এটাকে আমি আলোচনা করে দিই। আরো টপিক তো এখানে বেশ ভালো ভালো লেখা আছে। হ্যাঁ, আর দুটো টপিক আমি এখনই বলি, খুব ইম্পর্টেন্ট। মাতৃভাষা নিয়ে একটা টপিক, এবং সেকেন্ড টপিক হচ্ছে গিয়ে পশ্চিমবঙ্গ পর্যটন। এইটা নিয়ে কিন্তু অলরেডি এসআই এর প্রিভিয়াস ইয়ারে কিন্তু অলরেডি একটা কোয়েশ্চেন এসে গেছে। যতদূর মনে হচ্ছে আমার, একদম এই লাস্ট যে পরীক্ষাটা হয়েছিল এসআই এর, সেখানে কিন্তু ট্যুরিজম নিয়ে একটা বড় কোয়েশ্চেন লিখতে দিয়েছিল। জিকে তে ছিল, টিকা টাইপের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। দেখো, টপিক একই, টপিক কমন পাবে তুমি, তুমি রিপোর্টে লেখো কি টিকাতে লেখো,
যাই হোক, তুমি একটা জিনিস কনফার্ম তো হয়ে গেলে যে ওয়ান লাইনারই আসছে, তো সেই বুঝে প্রিপারেশন করো। আমি বলবো সবাই যেই ভুলটা করে তোমরা সেই ভুলটা করো না। সবাই জিকে পড়ে, জিএস জিকে পড়েই কিন্তু সময়টা পুরোটাই সময় দেবে, কিন্তু তোমাদেরকে আমি একটা খুব কঠিন বাস্তব বলবো, নম্বর কিন্তু 4টে জায়গা থেকে আসবে, ঠিক আছে? যে 4টে পেপার আছে না, পেপার 1 এর পার্ট 1, পার্ট 2, পেপার 2 এবং পেপার 3, 4টে জায়গা থেকেই কিন্তু নম্বর উঠবে ইকুয়ালি। তো সেইভাবে 4টে জায়গাতেই ফোকাস করো, একটা জায়গাতে না। সবাই যেই ভুলটা করবে জিকে জিএস পড়ে সময়টা নষ্ট করবে। তোমাদেরকে বলবো ইকুয়ালি 4 জায়গায় সময় দেবে, ইকুয়ালি। একটু ওই ম্যাথ আর জিআইটা একটু কম সময় দিতে পারো, কারণ মানে ডিফিকাল্ট কোনো ম্যাথ জিআই আসে না, ঠিক আছে? মোরাললেস ওই একই প্যাটার্নের, প্রত্যেকবার ওই একই প্যাটার্নের পরীক্ষা, যে কয়েন নিয়ে একটা কোয়েশ্চেন এসছে, সেম কোয়েশ্চেন প্রিভিয়াস ইয়ারে এসছে। আর যেন কি কি কোয়েশ্চেন এসছে, টাইম অ্যান্ড ওয়ার্ক নিয়ে কোয়েশ্চেন এসছে, সেম কোয়েশ্চেন প্রিভিয়াস ইয়ারেও এসছে। শুধু প্রফিট অ্যান্ড লসের একটা সেপারেট নতুন কোয়েশ্চেন দেখতে পেলাম, একটু ডিফিকাল্ট ছিল কোয়েশ্চেনটা, অনেকেই কোয়েশ্চেনটা টাইমে করে আসতে পারেনি, ইনফ্যাক্ট আমিও কোয়েশ্চেনটা টাইমে নামাতে পারিনি, ঠিক আছে? ওইটুকু কম টাইম ছিল আর কোয়েশ্চেন অনেক বেশি ছিল। তো আমি বলবো ইকুয়ালি বেঙ্গলি ইংলিশের ওপরেও ফোকাস করো, কারণ নম্বর কিন্তু এখান থেকে উঠবে। ওইদিকে মোরাললেস সবার ওই জিএস আর ম্যাথের পেপারটায় মোরাললেস সবার 19-20 একই নম্বর হবে, মানে যারা ভালো স্টুডেন্ট মোরাললেস একই নম্বর পাবে। তোমাকে কিন্তু অ্যাকচুয়াল খেলতে হবে বাংলা ইংলিশ পেপারে। এইটা সেম কিন্তু ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রেও আমি যেটা দেখেছি, আমার কিন্তু এমসিকিউ নম্বর কম্পারেটিভলি কম অন্যান্যদের তুলনায়, কিন্তু আমার যে অপশনাল পেপার এবং ডেসক্রিপটিভ পেপার, সেখানে আমার এত বেশি নম্বর আমি ইন্টারভিউতে কল পেয়ে গেছি, যদিও আমার এমসিকিউ নম্বর খুব কম। তো এখান তোমার থেকেই বলছি, অপশনাল কি ছিল? সোশ্যাল সায়েন্স। সোশিওলজি। হ্যাঁ, সোশিয়োলজি। আচ্ছা, চ্যাট এটা দেখ, জিপিটি থেকে প্রিপারেশন করেছিলেন তো? হ্যাঁ আমি মানে বলেছিলেন একবার। চ্যাট জিটিপি থেকে কোয়েশ্চেন শুধুমাত্র প্রিভিয়াস ইয়ার, ঠিক আছে? আর আপনার গ্র্যাজুয়েশন ছিল কোন সাবজেক্টে? কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং। ও, ওইটা যদি নিতাম আলাদাই। তো ওটা নিলে মারা যেতাম, ওটা যদি অপশনাল নিয়ে নিতাম। ওটা যাদের একদম করে একদম অভিজ্ঞতা আছে তারাই লিখতে পারে ভালো করে। না না, সত্যি কথা বলতে গেলে পড়াশোনা তো করতাম না কলেজে, তো ওইসব নিলে সত্যি মারা যেতাম। হ্যাঁ, এটা একটা fact। কোন একটা পরীক্ষায় বোধহয় ওই ওই বিএনএস এগুলোর ফুল ফর্ম লিখতে দিয়েছিল, মনে পড়ছে না কোন পরীক্ষায়। মিসেলেনিয়াসের মেনে। হ্যাঁ ইয়েস, মনে পড়লো, মিসলেনিয়াসের মেনে। ঠিক ঠিক ঠিক। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে পরীক্ষা পুলিশ এসআইতে লিখতে দেবে না। আচ্ছা, এই টপিকটাও কভার করে নাও, যে ওমেন রিজার্ভেশন যেটা আছে, এই টপিকটাকেও কভার করে নাও। 5 মিনিট করে টাইম নিয়ে প্রত্যেকটা আমি ডিসকাস করে দিচ্ছি। এটা কেউ একটা কাজ করতে পারবে, এই যে কটা পিকচার পাঠালাম না, লাস্টে 5টা না 4টে, এটা পিডিএফ বানিয়ে পাঠাও তো। আচ্ছা, শুরু করি প্রথম টপিক, ঠিক আছে? প্রাইমারি এডুকেশন ইন মাদার টাং, মানে আমাদের ওই প্রাইমারি এডুকেশনের বাংলা কি? প্রাথমিক, প্রাথমিক শিক্ষা। মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট টপিক, বহুবার প্রিভিয়াস ইয়ার পরীক্ষায় চলে এসেছে, বহুবার। এবং ডেসক্রিপটিভ রাইটিং করতে গেলে তো ভাই এই টপিকটা রেডি করতেই হবে, ঠিক আছে? দেখে নাও,
এটা একটা লেটার লেখা ছিল, কিন্তু তোমাকে এটাকে রিপোর্টে কনভার্ট করতে হবে। কিভাবে দেখবো দেখো, প্রথমেই মোস্ট ইম্পর্টেন্ট কোট, মাতৃভাষাই হলো মাতৃদুগ্ধ। ঠিক আছে, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাঙালি বৈজ্ঞানিক সত্যেন্দ্রনাথ বসুর এই উক্তি দিয়ে শুরু করা আমার এই লেখা চিঠি আপনার বহুল প্রচারিত পত্রিকায় প্রকাশিত হলে সেটি জনমত গঠন ও সমস্যা সমাধানে সাহায্য করবে। এটা লিখবে না নিশ্চয়ই, রিপোর্ট রাইটিং যখন লেখা হচ্ছে এই লাইনটাকে লিখবে না। ঠিক আছে, এরকমও লিখতে পারো, সত্যেন্দ্রনাথ বসুর উক্তি দিয়ে আমাদের এই কি বলে প্রতিবেদন, উক্তি দিয়ে শুরু করা এই প্রতিবেদন সমাজের আহ জনমত গঠন ও সমস্যা সমাধানে সাহায্য করবে। ব্যাস এইভাবে লিখবে। এরপরে 200 বছরের ব্রিটিশ শাসনের ফলে আহ, আহ, ফেলে যাওয়া কলোনিয়াল লেগাসি, এটা একটা ইংলিশ ওয়ার্ড, ঠিক আছে, যেটাকে বাংলায় বলা হয় ঔপনিবেশিক এরকম কিছু একটা তার ওয়ার্ড। ঠিক আছে, ঔপনিবেশিক লেগাসির বাংলাটা কি আমি এই মুহূর্তে বলতে পারবো না। তার মধ্যে এক হলো ইংরেজি ভাষা। ঠিক আছে, ভারতবর্ষে 1848 সালে উডস ডিসপ্যাচ, এটা ইংলিশ তার বাংলায় লেখা আছে, উডস ডিসপ্যাচের মাধ্যমে এই ভাষায় শিক্ষাদানের সূচনা হয়েছিল। তারপর সময়ের চক্র পাল্টেছে, আমাদের দেশ থেকে ব্রিটিশ শাসন পরিত্যাগ করেছে, কিন্তু সরকারি কাজে এবং গোটা দেশের যোগাযোগের মাধ্যম হিসাবে এই ভাষার ব্যবহার আজও অনস্বীকার্য। এবং তুমি এটাও লিখতে পারো, আমরা আজও এই ভাষার বাহক। এই বিষয় বিবেচনা করেই আজকাল অভিভাবকেরা নির্বাচন করে নিচ্ছেন ইংরেজি শিক্ষা মাধ্যম। ফলে বাংলা শিক্ষা মাধ্যমের স্কুলগুলির অবস্থা শোচনীয়। দেশে আজ শতাধিক স্কুলে ছাত্রের বেশি কর্মচারী উপস্থিত। এক আন্তর্জাতিক গবেষণা অনুযায়ী বাচ্চাদের 9 বছর বয়স অবধি শব্দ শেখার ক্ষমতা সীমিত। তাই দ্বিভাষী শিক্ষায় তাদের মানসিক বৃদ্ধিতে ক্ষতি হতে পারে। রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং এই মাতৃভাষায় শিক্ষাদানের পক্ষে বলেছেন এবং আচার্য জগদীশ চন্দ্র বসু মাতৃভাষায় বিজ্ঞান চর্চার পক্ষে প্রবর্তন করেছিলেন। এই মাতৃভাষার সংরক্ষণের জন্য 21শে ফেব্রুয়ারি বাংলাদেশে শুরু হয়েছিল এক ভাষা আন্দোলন। এই ঐতিহাসিক দিনটির গুরুত্ব স্বীকার করে মাতৃভাষা দিবস হিসেবে বিশ্ব পরিষদ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে মান্যতা প্রদান করে থাকে। মানে এই দিনটা 21শে ফেব্রুয়ারি ইন্টারন্যাশনাল মাদার টাং ডে। ঠিক আছে, ব্যাস এখানেই আমার লেখা শেষ। এবং এবার লাস্টে এক্সট্রো। আশা করি সচেতন নাগরিক বৃন্দ ও শিক্ষানুরাগীরা আমার সাথে সহমত হবেন এবং সমস্বরে বলে উঠবেন, মোদের গর্ব, মোদের আশা, আমাদের বাংলা ভাষা। এটা তুমি বাংলাদেশি ওই ওয়ার্ডটা ইউজ করতে পারো, মোদের গর্ব, মোদের আশা, আমরি বাংলা ভাষা, এটাও বলতে পারো, এটাও বলতে পারো। ঠিক আছে, বোঝা গেল একটা মোরাললেস একটা কিরকম স্ট্রাকচার দাঁড় করাতে হবে। এরকম স্ট্রাকচারে যদি রিপোর্ট লিখে আনতে পারো, আমি বলবো খুব ভালো নম্বর পাবে। এবং এসআই মেন্সে খেলার বেশি কোনো জায়গা নেই, মাত্র 4টে জায়গা খেলার। যদি 4টের মধ্যে 2টো জায়গায় ভালো খেলে দিয়ে আসতে পারো, আমি বলবো ইন্টারভিউ কল পেয়ে যাবে। আচ্ছা, কেউ কিছু অ্যাড করবে? নাহলে পরেরটা চলে যাব। নেক্সট শুরু করছি। ঠিক আছে, বাহ, একসাথে অনেকে পিডিএফ পাঠিয়ে দিয়েছে। 1 সেকেন্ড দাঁড়িয়ে যাও।
আচ্ছা, পরিবেশ পর্যটনে পশ্চিমবঙ্গের ভূমিকা, ঠিক, শুরু করলাম। বিষয় হচ্ছে পরিবেশ পর্যটনে পশ্চিমবঙ্গের ভূমিকা, এটাই থাকবে। তারপরে লিখবো বহুল প্রচারিত, এইসবগুলো বাদ দিয়ে দাও, বিষয়গুলো বাদ দিয়ে দাও, জনমত গঠন, সমস্যা সমাধান, এই একই জিনিস, দৃষ্টি আকর্ষণ, এই একই জিনিস লিখে যাবে সব জায়গায়। এবার থেকে শুরু কর, দেখো, পশ্চিমবঙ্গ এক প্রাকৃতিক সৌন্দর্যের ভান্ডার। মধ্যযুগ থেকে মধ্য মধ্যযুগে আরব ভ্রমণকারী সুলেইমান বাংলায় ভ্রমণ করে সেটিকে রুমি অর্থ সুন্দরী নারী নামকরণ করেছিলেন। পশ্চিমবঙ্গে পরিবেশ পর্যটনের সমস্ত আয়োজনই সৃষ্টিকর্তা আমাদের জন্য করে গেছেন। পাহাড়, উপত্যকা, নদী, জঙ্গল, সমুদ্র, মরু, ম্যানগ্রোভ, এক কথায় ম্যানগ্রোভ, এক কথায় বক্সা পাহাড়ের মেঘের বর্ষণ থেকে সুন্দরবনের বাঘের গর্জন। ঠিক আছে, এটা একটা জাস্ট বানিয়েছি ভালো লাগবে বলে। পরিবেশ পর্যটন এক অর্থনৈতিক শিল্প, এটাকে মাথায় রাখা উচিত। দেখো, তোমাকে বিভিন্ন পয়েন্ট অফ ভিউ দিতে হবে। পরিবেশ পর্যটনের জন্য কি আমাদের ইকোনমি বেনিফিট পায়, এই জন্য আমি এটাকে লিখবো যে ইকোনমি এখান থেকে বেনিফিট পাচ্ছে। তারপরে কি লিখবো, ভারতের পর্যটন মন্ত্রণালয় অনুযায়ী এটি ভারতের জিডিপির 3%, ঠিক আছে, এবং দেশের 5% মানুষ এখানে কর্মরত। কিন্তু বিভিন্ন কারণে পশ্চিমবঙ্গ এই শিল্পকে লাভদায়ক করতে পারছে না। যেমন পর্যটক কেলেঙ্কারি, ব্র্যাকেটে বোকা বানানো, পর্যটক নিরাপত্তা নিয়েও উঠেছে একাধিক প্রশ্ন, পুলিশ অসহযোগ ও দুর্নীতিগ্রস্ত হওয়ার অভিযোগ। এই এক্ষুনি একটা ছেলে খুব ভালো জিনিস আইডেন্টিফাই করলো। তুমি যখন রিপোর্ট রাইটিং করবে একটা নিউট্রাল পয়েন্ট অফ ভিউ দিয়ে দেবে, ঠিক আছে। তো যখনই এই লাইনটা লিখবে, পুলিশ অসহযোগ ও দুর্নীতিগ্রস্ত হওয়ার অভিযোগ, ঠিক আছে। স্থানীয় মানুষের উচ্ছৃঙ্খলতা, যাতায়াতের সমস্যা ও একাধিক অন্যান্য ত্রুটি, ঠিক আছে, হয়ে গেল। এবার সলিউশন। এই সমস্যা সমাধানে সরকারি, বেসরকারি ও নাগরিক বৃন্দের সম্মিলিত প্রচেষ্টা একান্ত প্রয়োজনীয়। পুরাণের উক্তি, এখানে কি আছে, পুরাণের উক্তি কোটেশন, অতিথি দেবো ভব, বাস্তবে প্রতিফলিত হওয়া উচিত, ঠিক আছে। তারপরের লাইন, বিদেশি পর্যটকদের জন্য বিশেষ হেল্পলাইন নম্বর দিতে হবে। পর্যটন স্থানের সংরক্ষণ ও পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। যাতায়াতের সুষ্ঠু ব্যবস্থা ও শৌচালয়ের ব্যবস্থা করতে হবে, যাতে পর্যটকদের বেশি সময় বা ভোগান্তির যাতায়াত না করতে হয়, এবং তারা পুলকিত মনে মুগ্ধ বাতাসে তারা এক শ্রেষ্ঠ অনুভূতি গ্রহণ করতে পারে, ঠিক আছে। এবং তার উপরে তুমি এখানে এইগুলো লিখতে পারো, রাজনৈতিক সদিচ্ছা এখানে প্রয়োজন, ঠিক আছে। এই সমস্ত 2-3টে লাইন তুমি এখানে লিখে দিতে পারো। বোঝা গেল পরিবেশ পর্যটনে পশ্চিমবঙ্গের ভূমিকা। কয়েকটা জিনিস তোমাকে এখানে এই লাইনটাতে লিখতেই হবে যে ওয়েস্ট বেঙ্গল ইজ ব্লেসড উইথ এভরি কাইন্ড অফ ন্যাচারাল, কি বলবো, এভরি কাইন্ড অফ আওয়ার ন্যাচারাল ফর্মস, ঠিক আছে। সেটা আমাদের কাছে স্নোই মাউন্টেন আছে, আমাদের কাছে সি বিচ আছে, ম্যানগ্রোভ আছে, নদী আছে, প্ল্যাটু আছে, ডেজার্ট আছে, এভরিথিং উই হ্যাভ, ঠিক আছে। তো আমাদের কি লাগবে, একটু কমিউনিকেশনের ব্যাপার আছে, ট্রান্সপোর্টেশনটা ভালো করতে হবে, আমাদেরকে পর্যটককে সুরক্ষা দিতে হবে, ঠিক আছে, শৌচালয়ের ব্যবস্থা করতে হবে, এবং সব জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, পুলিশকে বেশি সক্রিয় হতে হবে, একটা পর্যটনের জন্য হেল্পলাইন নাম্বার করতে হবে, ব্যাস। এই জিনিসগুলো যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু আমরা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমকে খুব ভালো একটা জায়গায় দাঁড় করাতে পারবো, ঠিক আছে। এইটাও কিন্তু আমার এই এসআইতে আসা কোয়েশ্চেন, এটা যতদূর মনে পড়ে। নেক্সট টপিক,
আদর্শ মানুষ। আচ্ছা, এই টপিকটা পড়বো নাকি স্কিপ করে যাবো? এটা স্কিপ করে দেন ওইটা। তারপরে আছে মহিলা সংরক্ষণ। দেখি আদর্শ মানুষটা কি লিখেছিলাম। ও, খুব ভালো। আমি যেটা লিখেছিলাম এটা অলরেডি প্রিভিয়াস ইয়ার এই কদিন আগেই এসছে। আমি পড়ে শুনিয়ে দিচ্ছি, একটু দেখে নাও। এটা ঠিক কোন পরীক্ষায় এসেছিল আমার মনে পড়ছে না। নয়, ও এটা এসআইতেই এসছে। এই আমার এই প্যারাগ্রাফটাই এসআইতে এসছে। দেখে নাও কি লেখা আছে। আদর্শ মানুষ। আমার নাম ককাগ, আপনার বহুল প্রচারিত দৈনিক পত্রিকার এক অনুগত পাঠক এবং আমি আদর্শ মানুষ বিষয়ে মত প্রদান করতে ইচ্ছুক। ঠিক আছে? আচ্ছা, এইটাকে তুমি অন্যরকম ভাবে লিখবে। আশা করি এতক্ষণে বুঝে গেছো কিভাবে ইন্ট্রোডাকশন লিখতে হয়। ঠিক আছে? এটাই নিয়ে যদি ইন্ট্রোডাকশন লিখতে হয় কি লিখবে? প্রথমটা টপিক লিখবে আদর্শ মানুষ। তারপরে কি লিখবে? তারপরে ওই ডাইরেক্ট এখানেই ঢুকে যাবে। এই যে আদর্শ মানুষ বিষয়ে না, এখানে ঢুকে যাবে। সাম্প্রতিককালে আমরা সবাই এক অদৃশ্য ইঁদুর দৌড়ে অংশগ্রহণ করেছি। ঠিক আছে? কোটেশন। কোটেশনে লিখবে কি? সিঙ্গেল কোটেশন, আদর্শ মানুষ হওয়ার, দাঁড়াও একটু পড়ে নি, এটা কিছু বোঝা যাচ্ছে না। পিডিএফটা একটু হেজি এসছে। আদর্শ মানুষ হওয়ার সোনার হরিণের আশায়। এক সেকেন্ড, এক সেকেন্ড, আমার আমার খাতাতেই লেখা আছে। হ্যাঁ। আম, কি বলে, সাম্প্রতিককালে আমরা সবাই এক অদৃশ্য ইঁদুর দৌড়ে অংশগ্রহণ করেছি আদর্শ মানুষ হওয়ার সোনার হরিণের আশায়। কবি ঠাকুরের কথা মনে পড়ে, তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। কিন্তু আমার প্রশ্ন হলো, এই আদর্শ মানুষ হওয়ার প্রকৃত সংজ্ঞাটা কি হওয়া উচিত? কারুর কাছে সেটি ধনসম্পদ, কারুর কাছে অন্যকে দেখানোর জন্য দামি আহ, দামি সামগ্রী বা সোনাদানা। ঠিক আছে, এখানে ব্যাকেটে লিখতে পারো আইফোন 16 প্রো বা আইফোনের কি লেটেস্ট যা আছে সেটা। কারুর কাছে আবার আদর্শ মানুষ ভালো চাকরি করা। ঠিক আছে, এখানে ডাব্লিউবিসিএস গ্রুপে লিখে দেবে। সমাজ সবসময় আদর্শ মানুষ খুঁজে বেড়ায় একের সফলতা বা অর্জন নিয়ে। দেখো তারপরে, এই কাকু বড় সরকারি চাকরি করে, তোকে এনার মতো হতে হবে। পাশের বাড়ির শর্মাজির ছেলে এত নম্বর পেয়েছে, তোকেও পেতে হবে। কেউ বলল না এই ব্যক্তি হলেন বড় মনের মানুষ, এনার মতো হয়ে দেখা। কবি বলেছেন, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। এই কাজ শুধু ব্যক্তিগত কাজের কথা বলা হয়নি, এই কাজ বলা হয়েছে দেশ গঠনের কাজের কথা, সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা। ঠিক আছে? এবার লাস্ট প্যারাগ্রাফ। আমার মতে মৃত্যুর পরেও মানুষের মনে এবং ইতিহাসের পাতায় আপনার কথা স্বর্ণাক্ষরে লেখা থাকলে তবেই আপনি অমর, আপনার জীবন সার্থক এবং আপনি হতে পেরেছেন এক আদর্শ মানুষ। আশা করি আমার পত্র পড়ে মানুষের মনে সাড়া জাগবে এবং সমাজের দ্বারা স্থাপন করা যে আদর্শ মানুষ হওয়ার অর্জন ভিত্তিক সংজ্ঞার বাইরে বেরিয়েও মানুষ প্রকৃত আদর্শ মানুষ হওয়ার চেষ্টা করবে। ঠিক আছে? আজ এখানে স্ক্রোল করতে ভুলে গেছিলাম। তো বোঝা গেল এই টপিকটাই কিন্তু ট্রান্সলেশনে এসেছিল যতদূর আমার মনে পড়ে। যে যত কিছুই করো না কেন, অমর কে হতে পারবে? যে সমাজের জন্য কাজ করেছে। ওই কারা কারা নাম ছিল, যীশু খ্রিস্ট, স্বামী বিবেকানন্দ, কিছু কিছু লোকের নাম ছিল। এদেরকে মানুষ এখনো রেসপেক্ট করে, এখনো মনে রাখে, এরা অমরত্ব লাভ করেছে। আচ্ছা, পরের টপিক কেউ একজন পড়ো। আমার গলাটা একটু ব্যথা করছে। ও, খুব খুব ইম্পর্টেন্ট টপিক, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা আসতে পারে। বলো, কেউ একজন পড়ে শোনাও। হোয়াটসঅ্যাপ দেখেই পড়ো, তাহলেই হবে। এই মহিলা সংরক্ষণটা হুম হুম হুম।
আমি পড়ছি। সাম্প্রতিককালে লোকসভায় বিনা বিরোধিতায় পাশ হওয়া মহিলা সংরক্ষণ আইন 2023 এর সার্থকতা সম্বন্ধে লেখা আমার এই পত্র আপনার বহুল প্রচারিত দৈনিক প্রকাশিত হলে সেটা জনমত গঠনে সাহায্য করবে। করবে। ভা- ভারতের রাজনৈতিক ক্ষেত্রে মহিলাদের প্রতিনিধিত্ব চিরকালই স্বল্প। এই তারতম্যহীনতাকে স্থিতিশীল করার জন্যই 1992 সালে ভারসাম্য ভারসাম্যহীনতাকে স্থিতিশীল করার জন্যই 1992 সালে 73 এবং 74 সংশোধনী আইন দ্বারা স্থানীয় নির্বাচনে যেমন পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটিতে মহিলাদের জন্য সংরক্ষণ করে দেওয়া হয় 33% আসন, তেমনি 2023 সালের 106তম সংশোধনীয় আইন দ্বারা, সংশোধনীটা দীর্ঘই হবে তন্তর নয়, আইন এটা হচ্ছে সাংবিধানিক সংশোধনীয়। হ্যাঁ, আইন দ্বারা মহিলাদের অনুরূপ সংরক্ষণ প্রদান করা হয় লোকসভা এবং বিধানসভা নির্বাচনে। তারপর পূর্ণচ্ছেদ। কিন্তু এই সংরক্ষণের বাস্তবায়ন হলো প্রশ্নসূচক। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে যে পৌরসভা বা পঞ্চায়েতের মহিলা সদস্যদের পিছনে রয়েছে তাদের স্বামী বা অন্য কোনো পুরুষের নিয়ন্ত্রণ। যে মহিলা নিজে স্বাধীনভাবে কাজ করতে পারে না বা চাইলেও কাজ করতে দেওয়া হয় না, তিনি কি করে অন্য মহিলাদের জন্য কাজ করতে পারবেন? আবার প্রত্যন্ত অঞ্চলের মহিলাদের প্রতিনিধি হয়ে নির্বাচন লড়ছেন অভিনেত্রী তারকারা। সেই প্রার্থী কতটা জানেন ওই এলাকার মহিলাদের জীবনযাপনের সম্পর্কে? রাজনৈতিক ক্ষেত্রে লিঙ্গিক ক্ষমতা নাকি ওটা লিঙ্গিক সমতা আনতে এই আইন প্রশংসনীয়, যদিও এটির বাস্তবায়ন হলো একটি অনির্দিষ্ট সম্ভাবনা। পরোক্ষভাবে মহিলাদের শক্তি দেওয়া হলেও প্রত্যক্ষভাবে সেটা নিজেদেরকেই অর্জন করতে হবে। ঠিক আছে, বোঝা গেল। এবং এবার একটা টপিক বলছি, লিখে নাও। এই টপিকটা আমার লেখা নেই, লিখে নাও টপিকটা। সেটা হচ্ছে গিয়ে এই যে মহিলার বিশ্বকাপ যে জিতেছে, এই টপিকটা কিন্তু ইম্পর্টেন্ট টপিক। এক সেকেন্ড, আমি এখানে লিখে দিচ্ছি। ইংলিশেই লিখছি, ঠিক আছে? একটু সেইভাবেই লেখো। ইংলিশে মানে বাংলাটাই আমি ইংলিশ করে লিখছি, ঠিক আছে? আচ্ছা, যে মহিলা বিশ্বকাপ জিতেছে, এটা আমাদের যদি দেখতে চাই আমরা ওয়ার্ল্ড কাপের দিক থেকে দেখতে গেলে মহিলাদের ওয়ার্ল্ড কাপ হিসেবে ক্যালকুলেট করলে প্রথম ওয়ার্ল্ড কাপ। এবং ওভারঅল যদি আমরা ওয়ার্ল্ড কাপের দিক থেকে দেখি তাহলে কি হবে, এটা আমাদের তৃতীয় ওয়ার্ল্ড কাপ, ঠিক আছে? কারণ ওই আমাদের 86 বোধহয়, যে কপিল দেব যে ওয়ার্ল্ড কাপটা জিতেছিল 1986 বোধহয়, তারপর 83 স্যার 83, তারপরে আমাদের মহেন্দ্র সিং ধোনি 2011, এবং এই আমাদের ওমান ওয়ার্ল্ড কাপ 2025, ঠিক আছে? 2025 2 নভেম্বর, ঠিক আছে? বোধহয় রাত্রির 11টা না 12টা। তো তুমি এটা দুভাবে লিখতে পারো, ঠিক আছে? আমি এটাকে কিভাবে লিখবো, আমি এটাকে কনসিডার করি আমাদের থার্ড ওয়ার্ল্ড কাপ, ঠিক আছে? তাহলে এটা আমি কিভাবে লিখতে পারি? এভাবে লিখতে পারি, 14 বছর পর বিশ্বজয়ের স্বাদ, ঠিক আছে? বা এরকমও লিখতে পারো বিশ্বজয়ের প্রথম স্বাদ, ঠিক আছে? এটাই লেখো, বিশ্বজয়ের প্রথম স্বাদ, ঠিক আছে? এটাই আবার হবে হেডিং, ঠিক আছে? তারপর তো এরকম হবে নিজস্ব সংবাদদাতা, আমাদের স্থান হবে, স্থান কোথায় ছিল? মুম্বাই না নাভি মুম্বাই বোধহয়, মুম্বাই, নাভি মুম্বাই ডক্টর DY পাটিল স্টেডিয়াম। ঠিক আছে? নাভি মুম্বাই DY পাটিল স্টেডিয়াম, ঠিক আছে? DY পাটিল বোধহয় এক্স গভর্নর ছিল মহারাষ্ট্রের, ঠিক আছে? যাই হোক, আমাদের ওই স্থান ওটাই হবে মুম্বাই, এবং ডেট লেখা হবে, ঠিক আছে? তাহলে এবার এভাবে লিখতে পারি,
1983, কমা 2011, কমা তারপর প্রায় 14 বছরের অপেক্ষা। ঠিক আছে, তারপর অবশেষে প্রতীক্ষার অবসান। এগুলো লিখতে থাকো, ঠিক আছে? আমি ইংলিশে লিখছি, তোমরা বাংলা লিখবে। অবশেষে প্রতীক্ষার অবসান। ঠিক আছে, দাড়ি। এবার একটু কিছু অ্যাড করতে হবে, ঠিক আছে? বেশ ভালো কিছু একটা লাইন অ্যাড করতে হবে। ধরো এটা লিখে দিই, হাড্ডাহাড্ডি লড়াই, রুদ্ধশ্বাস ফাইনাল। ঠিক আছে, হাড্ডি লড়াই, রুদ্ধশ্বাস ফাইনাল। ঠিক আছে, আচ্ছা, ফাইনালে কার সাথে জানে কার খেলা হয়েছিল? ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা, না? ইন্ডিয়া সাউথ ভার্সেস সাউথ আফ্রিকা আফ্রিকা। ঠিক আছে, রুদ্ধশ্বাস ফাইনাল। ঠিক আছে, রুদ্ধশ্বাস ফাইনালে দক্ষিণ আফ্রিকার মহিলা দলকে হারিয়ে দেশের মহিলা বিশ্বকাপের কি লিখতে পারি? সাপ মোচন। ঠিক আছে, সাপ মোচন করলেন। আমাদের এবার লিখে দাও, ওই ক্যাপ্টেন কে ছিল? আমাদের হারমানপ্রীত কৌর, নাকি? হ্যাঁ হ্যাঁ হারমানপ্রীত কৌর, এবং তার আগের দিন একটা প্লেয়ার, এই মেয়েটা খুব ভালো খেলেছিল, তার নামটা কেন কি? জেমিনে রড্রিগুইজ। জিমি রড্রিগেজ। ঠিক আছে, এই দুটো প্লেয়ারের নাম দিতে হবে। সব মোচন করলেন হারমানপ্রীত ড্যাশ জিমি। ঠিক আছে, জিমিদের দল। ঠিক আছে, ব্যাস। আর কিছু ইম্পর্টেন্ট প্লেয়ার আছে? বাংলার প্লেয়ারটা যেন কি, যেন ওয়েস্ট বেঙ্গলের একটা প্লেয়ার ছিল, কি নাম তার? রিচা ঘোষ। রিচা ঘোষ। আর কি আমাদের এই স্মৃতি মান্দানা খেলেছিল নাকি? না ফাইনালে 87 রান করেছিল শেফালি ভার্মা, আর দীপ্তি শর্মা 55 রান এবং 5টা উইকেট নিয়েছিল। এই দুটো। আমার এটা লেখা, আমি নিজে লিখেছি, এটাকে আমি এবার পড়ে শোনাবো তো। হ্যাঁ হ্যাঁ, পড়ে শোনা। নাভি মুম্বাইয়ের ডাক্তার DY পাটিল স্টেডিয়ামে ভারতীয় মহিলা ক্রিকেট দল রচনা করল এক সোনালী ইতিহাস। দক্ষিণ আফ্রিকাকে 52 রানে পরাজিত করে প্রথমবারের মতো ICC মহিলা একদিনের বিশ্বকাপের শিরোপা জয় করল ভারত। প্রথম থেকে দুর্দান্ত ফর্মে থাকা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই জয় অতটা সোজা ছিল না, কিন্তু ভারতীয় মহিলা দল তা বাস্তবে করে দেখিয়েছে। একসময় যে স্বপ্ন মিতালি রাজ, ঝুলন গোস্বামী দেখিয়েছে, আজ তা একসময় রেলওয়ের ক্লার্ক হিসেবে কাজ করা হরমনপ্রীত এর টিম বাস্তবে বিশ্বকাপ জয় করে দেখিয়েছে। দক্ষিণ আফ্রিকা টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিলে ভারত সংগ্রহ করে 298 রান। দক্ষিণ আফ্রিকা 52 রানে পরাজিত হয়। ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ হিসেবে নির্বাচিত হন শেফালি ভার্মা এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন দীপ্তি শর্মা। বিশ্বকাপ জয়ের পর দলের ক্যাপ্টেন হরমনপ্রীত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, ক্রিকেট ইজ নট অনলি জেন্টলম্যানস গেম, ইট ইজ এভরিওয়ানস গেম, যা লক্ষ লক্ষ মহিলার কাছে অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে। এমনকি ওই দলেরই উইকেট কিপার ব্যাটসম্যান রিচা ঘোষ পশ্চিমবঙ্গের বাসিন্দা। পশ্চিমবঙ্গ সরকার তাকে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সম্মান বঙ্গবিভূষণ এবং DSP পদে উন্নীত করেছেন। দেশের প্রধানমন্ত্রী ও বিভিন্ন ক্রীড়া সংস্থা দলকে অভিনন্দন জানিয়ে বলেন, এই সাফল্য ভারতের নারী শক্তির উত্থানের প্রতীক। BCCI এই জয়ের পর মহিলা দলের জন্য 51 কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছেন। এই বিশ্বকাপ জয় শুধুমাত্র ভারতের একটি ট্রফি অর্জন নয়, এটি দেশের কন্যাদের জন্য অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত। এর ফলে ভারতীয় মেয়েদের খেলাধুলায় আগ্রহ আরও বৃদ্ধি পায়। ভারতের প্রথম মহিলা বিশ্বকাপ জয় দেশের ক্রীড়া ইতিহাসে এক অবিস্মরণীয়। ব্যাস এই। খুব ভালো, এটা লেখাটা ছবিটা তুলে গ্রুপে দিয়ে দাও। খুব ভালো।
ঠিক আছে? আচ্ছা, এখানে আমি তাহলে ওখান থেকে একটা ল্যান্ড করি। বাংলার লোক মেটাজেন নামটা কি? রিচা ঘোষ, রিচা ঘোষ। এটা আমারও ওই লিখে দিই। শেফালি বর্মার শতাফিরান ওইগুলো আমারও দেওয়া নেই, ওইগুলো যারা লিখবে তারা একটু অ্যাড করে নেবে ওইখানে, যে ফাইনালে ওই শেফালি বর্মার শতাফিরান এবং দীপ্তি শর্মা 55 রান এবং 5টা হুম উইকেট। হুম হুম। একদম একদম ডিটেলস যদি মনে নাও থাকে, একটা ওভারঅল একটা স্ট্রাকচার মনে রাখতে হবে ওভারঅল। কারণ টিচার কিন্তু তোমাকে ল্যাঙ্গুয়েজের বেসিসে নম্বর দেবে, ডেটার বেসিসে না। ঠিক আছে, এটা মাথায় রাখবে। তুমি যদি 5টা উইকেটের জায়গায় 4টে উইকেট লিখে দাও ভুল করে, টিচার নম্বর কেটে দেবে না। তোমার লেখাটা যেন ভাষা খুব ভালো হয়, যে তুমি যেটা পড়ে শোনালে অত্যন্ত ভালো লেখা হয়েছে। আচ্ছা, এখানে আমি কি লিখবো? সাথে উল্লেখযোগ্য হলো বাংলার নিজের মেয়ে, কি যেন তার নাম, শেফালি বর্মা নাকি? রিচা রিচা ঘোষ, ঘোষ, রিচা রিচা ঘোষ, ঘোষ। রিচা ঘোষ। ঠিক আছে, প্যারাগ্রাফ ব্রেক করলাম। ঠিক আছে, তুমি বলে মোটামুটি অনেক পয়েন্টই কভার করে নিয়েছো। হ্যাঁ, একটা পয়েন্ট আমি করাবো, একটা পয়েন্ট আমি কভার করব। ঠিক আছে, বারবার তীরে এসে তরি ডুবি, একটা কোটেশন দিয়ে দাও, সিঙ্গেল কোটেশন। তীরে এসে তরি ডুবি। ঠিক আছে, বারবার তীরে এসে তরি ডুবি। তরি ডুবির, এখানে একটা আর দিয়ে দাও। তরি ডুবির হতাশা ভুলে স্বপ্ন পূরণের সাহস দেখাটাও কিন্তু সোজা না। হতাশা ভুলেও স্বপ্ন পূরণের সাহস দেখাটাও কিন্তু সোজা নয়। ঠিক আছে, এরপর ওই লোকটা লিখতে পারো, এই ঝুলন গোস্বামীরা যে স্বপ্নটা দেখেছিল সেই স্বপ্নটা পূরণ হয়েছে, এই লাইনটাকেও এখানে কিন্তু লিখতে পারো, খুব ভালো হবে। ঠিক আছে, এখানে একটা জিনিস লিখতে পারো, যেটা ও লিখেছে নিজের লেখাতে। এটা কিন্তু আমাদের জন্য একটি শুধু ট্রফি না, এটা কিন্তু একটা ল্যান্ডমার্ক, যেখান থেকে একটা জিনিস শুরু হচ্ছে। দিস ইজ নট দ্য এন্ড, দিস ইজ দ্য বিগিনিং। ঠিক আছে, এটাই লিখতে পারো। এটি আমাদের কাছে শুধু একটি ট্রফি না, এটি হলো মহিলা ক্রিকেটের স্বর্ণযুগের আহ এটা কিভাবে বলো, শুরুটা কিভাবে লিখতে পারো, এটা বাংলা ভাষা বলো ভালো। সূচনা। 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 ঠিক আছে, এটা লিখতে পারো। এটি শুধু একটি ট্রফি নয়, এটি হলো ভারতের মহিলা ক্রিকেটের স্বর্ণ যুগের সূচনা। ঠিক আছে, এরপরে কি লিখতে পারো, এরকম লিখতে পারো, আম, এক দশকের হতাশার পর, এমনই এক সাফল্যের মুহূর্ত, হতাশার পরে এমনই এক সাফল্যের মুহূর্ত। ঠিক আছে, দেশের প্রতি মানুষের মুখে হাসি এনেছে এবং এটা লিখতে হবে, ইয়ং গার্লসদের জন্য এটা একটা অনুপ্রেরণা, যেটা ও মেনশন করেছে। ঠিক আছে, এবং আগামী প্রজন্মের নারীদের জন্য এটি একটি দৃষ্টান্ত বা এটি একটি অনুপ্রেরণা, এবং আগামী প্রজন্মের লক্ষাধিক মেয়েদের কাছে এটি একটি অনুপ্রেরণা। ঠিক আছে, অনুপ্রেরণা। ঠিক আছে, সঙ্গে এটা লিখতে পারো, ওই কথায় বলে ইচ্ছা জব দেতা হয় ছাপ্পার ফারকে দেতা হয়। ঠিক আছে, এভাবেও লিখতে পারো।
ঠিক আছে, এই টপিকটা কিন্তু আমি বলবো প্রিপেয়ার করো, কারণ একটা ভালো চান্স আছে এই টপিকটা চলে আসার। আচ্ছা, তাহলে এখন আমরা কি করতে পারি, আমরা কি এখন ট্রান্সলেশন করব? আর ওই এগুলো তো দেয়া হলো না, কোটেশনগুলো, কোটেশনটা আমি খুঁজে পেলে এক্ষুনি দিয়ে দিচ্ছি, কোটেশনগুলো লিখে নাও। লেখো, কোটেশন পার্টে লেখো প্রথম গ্লোবালাইজেশন, কোটেশন পার্টটাই লিখবে, প্রথম লিখবে গ্লোবালাইজেশন, আমি এখানেও লিখে দিচ্ছি, এখান থেকে টোকো। ঠিক আছে, যদি গ্লোবালাইজেশন নিয়ে কোনো কোশ্চেন আছে, যদি গ্লোবালাইজেশন নিয়ে কিছু লিখতে দেয়, ঠিক আছে, গ্লোবালাইজেশন মানে জানো তো বিশ্বায়ন, তাই তো, বিশ্বায়নই তো বলে। হ্যাঁ হ্যাঁ বিশ্বায়ন। বা তুমি কোনো কোনো ব্যারিয়ার, ব্রেকিং দ্য ব্যারিয়ার, কোনো তুমি জায়গাতে আটকে ছিলে, সেখান থেকে তুমি ছাড়া পেয়ে বেরিয়ে গেলে, যেমন নারীর জন্য সেটা প্রযোজ্য, যে নারী আজ আমাদের উনুনের চৌকাঠ পেরিয়ে সুবর্ণ ভবিষ্যতের দিকে এগিয়ে চলছে। ঠিক আছে, এরকমও যদি টপিক লেখে, ঠিক আছে, কি লিখতে পারো, ঘরের চৌকাঠ পেরিয়ে বিশ্বের উন্মুক্ত প্রাঙ্গণে এসে দাঁড়িয়েছে, যেই টপিক নিয়ে লিখবে সেই টপিকের, ঘরের চৌকাঠ পেরিয়ে বিশ্বের উন্মুক্ত প্রাঙ্গণে এসে দাঁড়িয়েছে। ঠিক আছে, তুমি নারীর জন্য লিখতে পারো, বা তুমি ধরো তুমি দেশের টেকনোলজির কথা বলছো, যে ভারতের টেকনোলজি আজ ভারতের চৌকাঠ পেরিয়ে বিশ্বের উন্মুক্ত প্রাঙ্গণে এসে দাঁড়িয়েছে। ঠিক আছে, বা ভারতের ইকোনমি, অর্থনীতি নিয়ে লিখতে পারো, ভারতের অর্থনীতি আজ ঘরের চৌকাঠ পেরিয়ে বিশ্বের উন্মুক্ত প্রাঙ্গণে এসে দাঁড়িয়েছে, যা ইচ্ছা লিখতে পারো। বাংলা ভাষা নিয়েও লিখতে পারো, যে বাংলা ভাষা এখন অনেক ডেভেলপমেন্ট হচ্ছে। ঠিক আছে, বা আমাদের মানসিকতা নিয়ে লিখতে পারো, যে আমাদের মানসিকতা ঘরের চৌকাঠ পেরিয়ে আজ বিশ্বের উন্মুক্ত প্রাঙ্গণে এসে দাঁড়িয়েছে। ঠিক আছে, বিউটিফুল, বিউটিফুলের অল্টারনেটিভ হিসেবে লিখতে পারো সৌন্দর্যের লীলা নিকেতন। ইউনিটি ইন ডাইভার্সিটি, ইউনিটি ইন ডাইভার্সিটি। ঠিক আছে, এটা তো কিন্তু খুব ওয়াইডলি ইউজ টপিক, প্রচুর এই টপিকটা কিন্তু বহু সময় আসে। ঠিক আছে, কি লিখতে পারো, নানা ভাষা, নানা মত, নানা পরিধান। ঠিক আছে, তারপরে কি লিখবে, বিবিধের মাঝে দেখো মিলন মহান। মিলনমোহন। ঠিক আছে, এক সেকেন্ড, না রেকর্ডিংটা না বোধহয় পজ হয়ে গেছে, এক সেকেন্ড। আচ্ছা, এটা কে বলেছিল, কেউ বলতে পারবে কার কোড এটা? বিবিধের মাঝে দেখো মিলন মহান, এটা কার কোড? অতুল প্রসাদের কোড। ঠিক আছে, ইউনিটি ইন ডাইভার্সিটি নিয়ে আরো আছে, জাতি ধর্ম নির্বিশেষে আমরা এক এবং অদ্বিতীয়, জাতি ধর্ম নির্বিশেষে আমরা এক এবং অদ্বিতীয়, এই লাইনটা কিন্তু তুমি কোনো ডোনেশনেও ইউজ করতে পারো, কোডটা ডোনেশনেও, সেটা যা ইচ্ছা ডোনেশন হতে পারে, বস্ত্রদান, বস্ত্রদান শিবির, রক্তদান শিবির, অঙ্গদান, এনিথিং। ঠিক আছে, ধরো লিখতে বললো বস্ত্রদান শিবির, শীতকালে বস্ত্রদান শিবির আয়োজন করা হচ্ছে, এই নিয়ে রিপোর্ট লেখো।
ঠিক আছে, কি লিখবে? এখানে এসে আমার পাড়ার কাউন্সিলর কখাগ মহাশয় উক্তি দিলেন, জাতি ধর্ম নির্বিশেষে আমরা এক এবং অদ্বিতীয়। ঠিক আছে, তাই আমাদেরকে একে অপরকে বস্ত্রদান করা উচিত। এইভাবে বোঝানো গেল। বা ব্লাড ডোনেশন, এখানেও আমি লিখতে পারি জাতি ধর্ম নির্বিশেষে আমরা এক এবং অদ্বিতীয়, তাই একটি হিন্দু মানুষের রক্তে একটা মুসলিম মানুষের জীবনদান সম্ভব। ঠিক আছে, তাই বা একটি হিন্দু মানুষের চক্ষুদানে অপর একজন মুসলিম ব্যক্তি তিনি বিশ্বকে নতুন ভাবে দেখার সুযোগ পাচ্ছে। ঠিক আছে, বা অঙ্গদান, ঠিক আছে, অন্য কোনো দান। ঠিক আছে, আচ্ছা ফান্ডামেন্টাল রাইট তো জানোই। ফান্ডামেন্টাল রাইট হচ্ছে আমাদের ওই কি বলে আহ, মৌলিক অধিকার। ফান্ডামেন্টাল রাইটের বাংলাটা হচ্ছে মৌলিক অধিকার। ঠিক আছে, এটা মাথায় রেখে দিও। আচ্ছা, নেক্সট আর কি কি, আচ্ছা গ্লোবালাইজেশন নিয়ে আর একটা আমি কোড বলছি, গ্লোবালাইজেশন নিয়ে এটাও লিখতে পারো। থাকবো নাকো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে ঘুড়ি, যুগান্তরের ঘূর্ণিঝড়ে। যুগান্তরের ঘূর্ণি পাক বোধহয়, ঘূর্ণি পাকে। ঠিক আছে, বোঝা গেল? এই লাইনটাও কিন্তু লিখতে পারো। ঠিক আছে, নেচার নিয়ে কটা কোড বলে দিই। নেচার নিয়ে, আচ্ছা আমি আগের দিন কিন্তু দূষণ নিয়ে কিন্তু বলে দিয়েছি কি লিখতে হবে। ঠিক আছে, আশা করি সবার মনে আছে, না হলে এই রেকর্ডিংটা আমি আপলোড করেছি, একটু কষ্ট করে দেখে নাও। স্ক্রিন শেয়ারের কিচ্ছু দেখা যাচ্ছে না, কিন্তু অডিও ক্লিয়ার আছে, একটু কষ্ট করে দেখে নাও। আমি তাও একটু মৌখিকভাবে বলে দিচ্ছি কি দিয়ে শুরু করবে। রবীন্দ্রনাথ ঠাকুরের লাইন দিয়ে শুরু করবে। ঠিক আছে, ওই কি লাইনটা যেন বলছে, রবীন্দ্রনাথ ঠাকুরের লাইনটা, ওই ওই তুমি কি তাদের ক্ষমা করিয়েছো, লাইনটা বলো না। হ্যাঁ, যাহারা তোমার বিষয়েছে বায়ু নিবাইয়াছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছো, তুমি কি বেসেছো ভালো। এটা দিয়ে শুরু করবে, কারণ এই নেই যারা তোমার বিষয়েছে বায়ু নিবাইয়াছে তব আলো, তুমি কিন্তু এটা দূষণের সাথে ডাইরেক্ট লিঙ্ক করতে পারবে এই লাইনটাকে। এটা দিয়ে শুরু করবে এবং শেষ করবে কবি সুকান্তর লাইন দিয়ে। ঠিক আছে, এইভাবেই লিখবে। ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচানোর জন্য আমাদেরকে এটা করতে হবে, এবং ভবিষ্যৎ প্রজন্মের সাথে লিঙ্ক করে একটা কোটেশন আছে। সেই কোটেশনটা কি? সেই কোটেশন হচ্ছে আমাদের এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। এই দুটো, এই লাইন দিয়ে শুরু করবে, ওই লাইন দিয়ে শেষ করবে, তোমার এমনি নম্বর বেরিয়ে যাবে, টিচার কাটতে পারবে না। আচ্ছা, নেচার নিয়ে লেখো। বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে। বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে। মাতৃকোলে কিন্তু না, মাতৃক্রোড়ে। আচ্ছা, এই থাকবো না কো বদ্ধ ঘরে, এটাকে কিন্তু স্পেসের রিলেটেড কিছু করতে পারো। স্পেস, স্পেস রিলেটেড, যেমন ধরো ইসরো, ইসরো নিয়ে কিছু চলে এলো, চন্দ্রযান নিয়ে লিখতে দিল। ঠিক আছে, চন্দ্রযান 3 নিয়ে লিখতে দিল, এগুলো লিখতেই পারো। আজকে আমাদের ভারতের যে স্পেসের ব্যাপারটাকে বাংলায় কি লিখবো? বলো বলো বলো, একটু ওয়ার্ড দাও। মহাকাশ গবেষণা। মহাকাশ। আজকে সাম্প্রতিক কালে আমাদের ভারতের মহাকাশ গবেষণার কিছু একটা ঘরের চৌকাঠ পেরিয়ে বিশ্বের উন্মুক্ত প্রাঙ্গণে এসে দাঁড়িয়েছে। ঠিক আছে, দাঁড়ি মনে পড়ে কবির কথা, কোটেশন, থাকবো না গো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে ঘুরি, যুগান্তরের ঘূর্ণিপাকে। কোটেশন শেষ। ঠিক আছে,
এবার লিখবে চন্দ্রযানের 3 এর ব্যাপারে। আচ্ছা, নেচার নিয়ে আর কিছু আছে না? আচ্ছা, এডুকেশন, ভেরি 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 ইম্পর্টেন্ট। এডুকেশন নিয়ে তুমি কিন্তু অনেক কিছু লিখতে পারো, ঠিক আছে? একটা আমার খুব ফেভারিট কোট, যেটা হচ্ছে লেনিনের কোট, ঠিক আছে? একটু মার্ক্সবাদী লেনিন আছে যিনি, যাকে যা মার্ক্সবাদী লোকেরা, সিপিএম লোকেরা দেখবে পুজো করে মালা ফালা পরিয়ে। সেই লেনিন কি বলেছিল? শিক্ষা আনে চেতনা, ঠিক আছে? চেতনা আনে বিপ্লব, তারপর কি? বিপ্লব আনে মুক্তি। এটা একটা কোট, ঠিক আছে? এটা হচ্ছে কার কোট সেটা লিখে দিই, ভি লেনিন, ঠিক আছে? ভি লেনিন। আমাদের বোধহয় রাশিয়ার এই ছিল প্রেসিডেন্ট বা কিছু একটা ছিল উনি। পরেরটা বলে দিই, পরেরটা লিখেছে এপিজে আব্দুল কালাম। এপিজে আব্দুল কালাম, এপিজে আব্দুল কালামের কোটটা লিখে দিই, ঠিক আছে? when there is education in home, there is harmony, না, there is harmony in nation, ঠিক আছে? কমা, তারপরে লিখবে when there is harmony in nation, there is peace in world। এটাকে বাংলায় লিখতে পারো কিন্তু, ঠিক আছে? মানে তোমার বাড়িতে যদি শিক্ষা থাকে তাহলে তোমার দেশে হারমোনি থাকবে। হারমোনির কি বাংলা কি হতে পারে বলো, একটু ভেবে বলো। হারমোনির বাংলা কি থাকতে পারে? বাংলা কি হতে পারে? সম্প্রীতি। সম্প্রীতি, ঠিক আছে? তোমার বাড়িতে যদি শিক্ষা থাকে তোমার দেশে সম্প্রীতি থাকবে। না, সম্প্রতি না, সম্প্রতি মানে তো, সম্প্রীতি মানে প্রসপারিটি, সম্প্রীতি মানে প্রসপারিটি, হারমোনি মানে অন্য কিছু, অন্য কিছু ভাবো কি হতে পারে। পিসের থেকে মানে শান্তির কাছাকাছি কিছু ওয়ার্ড বলো শুনি, শান্তির কাছাকাছি কিছু বলো। বলো বলো, ভেবে বলো, তাড়াতাড়ি বলো। শান্তির কাছাকাছি কিছু তো মনে পড়ছে না আমার এই মুহূর্তে। ভাও ভাও, ভেবে বলো, তাড়াতাড়ি বলো। ওই ধরে নাও ওই শান্তির কাছাকাছি একটা ওয়ার্ড ব্যবহার করবে, ঠিক আছে? হতে পারে ঐক্য সমন্বয়। ঐক্য সমন্বয় নাই, দুটাও হচ্ছে না। হারমোনির, তারা গুগলেই চেক করি না। হারমোনি ইন বেঙ্গলি, এই সম্প্রীতি, সম্প্রীতিই বলছে হারমোনি, ঠিক আছে? যাই হোক, সম্প্রীতি ধরে রাখো তাহলে। আমাদের তাহলে কি হবে? আমাদের দেশে সম্প্রীতি থাকবে, যখন দেশে সম্প্রীতি থাকবে তখন বিশ্বে শান্তি থাকবে, ঠিক আছে? এটা এডুকেশন নিয়ে লিখতে পারো। আর পলিউশন নিয়ে তো আমি একটা তো বললাম, পলিউশন নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরেরটা তো বললাম, সঙ্গে এটা লিখতে পারো, নাও ফিরিয়ে, নাও ফিরিয়ে এই নগর, দাও ফিরিয়ে আমার সেই অরণ্য। ব্যাস, ঠিক আছে? আরো অনেক কোটেশন আছে, আমার এই মুহূর্তে এখানে খুঁজে পাচ্ছি না কোটেশন গুলো, কিন্তু মোরাললেস আমি বলবো এই কটা কোটেশনকে মুখস্থ করতেই হবে, ঠিক আছে? আচ্ছা, মানুষের ভালোর জন্য অনেক টপিক আছে, ওই অঙ্গদান, রক্তদান, ইত্যাদি 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 বিভিন্ন জিনিস আসতেই পারে, ঠিক আছে?
হিউম্যান ওয়েলফেয়ার। এখানেও কটা কোট তুমি লিখে নাও, ঠিক আছে? প্রথম কোট ভূপেন হাজারিকা, প্রথম কোট ভূপেন হাজারিকা, ঠিক আছে? বলো কি তোমার ক্ষতি, জীবনের অথই নদী, কমা পার হয় তোমাকে ধরে, কমা দুর্বল মানুষ যদি। বোঝা গেল লাইনটার মানে? এমন হচ্ছে কেউ লাইনটার মানে বুঝতে পারোনি? পরেরটা, সবার ওপর মানুষত্ব, ঠিক আছে, তাহার ওপর নাই। বোঝা গেল? এইটা সেকেন্ড কোট। এটা কার কোট আমি জানি না, হবে কারোর একটা কোট। তাহার ওপর কেউ নাই, ওইটা বড়ু চণ্ডীদাস এটা বলেছিল। হ্যাঁ বড়ু চণ্ডীদাস না? হ্যাঁ বড়ু চণ্ডী দাস, তারা খাতায় লিখে নি, এক সেকেন্ড। পরের কোট, পরের কোট লিখবে 3 নম্বর কোট। কে লিখেছে? আমাদের বিবেকানন্দা, ঠিক আছে? বিবেকানন্দা এই লাইনটা লিখেছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গল্প পড়ে, কবিতা পড়ে। রবীন্দ্রনাথ ঠাকুর একটি কবিতায় লিখেছিল, আমাদের ওই কাঠ পাথরের মূর্তির মধ্যে তুমি কোথায় ঈশ্বর খুঁজছো? ঈশ্বর কোথায় আছে? ঈশ্বর যেখানে আছে, যেখানে মানুষ কর্ম করে ধর্ম ধরাচ্ছে, ঠিক আছে? এই কবিতা থেকে অনুপ্রাণিত হয়ে স্বামী বিবেকানন্দ একটি লাইন বলেছিল। লাইনটা হচ্ছে, বহুরূপে বহুরূপে সম্মুখে তব ছুরি, তব তব ছাড়ি, বহুরূপে সন্মুখে তব ছাড়ি, ঠিক আছে, কোথা খুঁজিছ ঈশ্বর? মানে কি? তোমার সামনেই বহুরূপে ঈশ্বর ঘুরে বেড়াচ্ছে, তুমি তাদেরকে ছেড়ে তুমি কোথায় ঈশ্বর খুঁজছো? কমা জীবে প্রেম করে যেই জন, যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। বোঝা গেল? আমরা অনেকেই কিন্তু সেকেন্ড লাইনটা জানি, ফার্স্ট লাইনটা জানি না, ঠিক আছে? বিবেকানন্দর কোটেশনকে কপি করে কোটেশন লিখেছে মাদার টেরিজা। কি লিখেছে? জীবে প্রেমের জায়গায় মানুষ প্রেম করে দিয়েছে। সার্ভিস টু ম্যান ইজ সার্ভিস টু গড। কোনো পার্থক্য আছে দুটো কোটের মাঝখানে? শুধু ওখানে জীব থেকে তুলে এসে মানুষে চলে এসছে। এই মুহূর্তে আর কোনো কোটেশন আমার চোখে আসছে না, পেলে আমি বলতে পারবো, একটু খুঁজতে হবে। আচ্ছা, বৈচিত্র্যের মধ্যেই ঐক্য, এটা কিন্তু কে বলেছিল জানো তো? ইউনিটি ইন ডাইভার্সিটি কে বলেছিল? V.A. স্মিথ। ভিনসেন্ট স্মিথ নাকি? হ্যাঁ, V.A. স্মিথ বলেছিল। হ্যাঁ তো ভিনসেন্ট ওই ভিনসেন্ট অ্যাডাম স্মিথ বোধহয় পুরো নাম ওনার। উনি বোধহয় কোনো মানে ব্রিটিশ হতে পারে, যতদূর মনে হয়। আরো অনেকগুলো ভালো ভালো লেখা ছিল, কিন্তু কোথায় লেখাগুলো হারিয়ে গেছে খুঁজে পাচ্ছি না এখন আর। বেশ ভালো ভালো লেখা ছিল, রবীন্দ্রনাথ ঠাকুরের কয়েকটা লেখা ছিল। হ্যাঁ, এই যে পেয়েছি। আর যুব সমাজ নিয়ে কে বললে? একটা যুব সমাজ নিয়ে লেখা। তো যুব সমাজ নিয়ে যখন লিখবে, দুটো কোটেশন তোমাকে লিখতেই হবে।
প্রথম কোটেশন ওই যে আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথা না বড় হয়ে কাজে বড় হবে, এই একটা কোটেশন তোমাকে লিখতেই হবে। দ্বিতীয় কোটেশন লিখতে হবে রবীন্দ্রনাথ ঠাকুরের কোটেশন, যে নদী হারায় স্রোত চলিতে না পারে, সহস্র শৈবাল দামে বাঁধিয়াছি তারে, যে জাতি জীবন হারা অচল আশার, পদে পদে বাঁধে তারে জীর্ণ লোকাচার। লিখে দেবো নাকি এখানে? একটু একটু বড় কোট এটা, স্যার হ্যাঁ দাদা লিখে দিন। ঠিক আছে, একটু বড় কোট, তা লিখে দিচ্ছি। এটা যে ইউথ, ইউথ রিলেটেড টপিক। ধরো কিছু লিখতে দিল, ড্রাগ ফাগ লিখতে দিল, ড্রাগ ড্রাগ রিলেটেড লিখতে দিল, ঠিক আছে, বা এই যে সোশ্যাল মিডিয়া যে টপিকটা এসেছিল, এই সোশ্যাল মিডিয়া এবং ইউথ, সেখানে তুমি লাস্টে যদি এটা লেখো, কবির কথা আমাদের মনে রাখা উচিত, যে নদী সারাই হো চলিতে না পারে, ইত্যাদি ইত্যাদি। তেমনই আমাদের ইউথের বাংলাটা কি, যুবক। যুব সমাজ। যুব সমাজ। তেমনই আমাদের যুব সমাজ যদি কনস্ট্রাকটিভ কাজ না করে, গঠনমূলক কাজ না করে স্মার্টফোন এবং সোশ্যাল মিডিয়ার মধ্যেই পড়ে থাকে, তাহলে কি হবে? আমাদের ওই কি হবে, পদে পদে বাঁধিতারই জীর্ণ লোকাচার। তাহলে কি হবে? তাদের জীবন কোথাও আর এগোবে না, এবং শ্যাওলার মতনই তাদেরকে বিভিন্ন জিনিস চেপে ধরবে। বলো, লিখলে টিচার কি খুশি হতো কি হতো না? বুঝতে পারলে? রিপোর্ট সবাই লিখতে পারে, আমি বলছি কিভাবে কোয়ালিটি ইমপ্রুভ করবে। ওই যে 30-এ কে 10 পাবে আর কে 20 পাবে, কে 25 পাবে, এটাই হচ্ছে পার্থক্য, কোয়ালিটি। ঠিক আছে, তুমি কিন্তু 500 ওয়ার্ডের মধ্যে 400, তুমি যদি 300 ওয়ার্ডও লেখো, বা তুমি 250 লিখলে, কিন্তু এত ভালো লিখলে টিচার পড়ে খুব খুশি হয়ে গেল, তাহলে কিন্তু টিচার তোমাকে ওই যে 500 লিখেছে তার থেকে বেশি নম্বর দেবে, এবং বলবো 500 ওয়ার্ডের রিপোর্ট লিখলে কিন্তু কোয়ালিটি মেনটেন করতে পারবে না। তাই জন্য আমি বলবো 500 ওয়ার্ডের দিকে ফোকাস না করে ফোকাস করো কোয়ালিটি লেখার উপরে। তুমি 500 জায়গায় 300 লেখো তাও ঠিক আছে, কিন্তু কোয়ালিটি যেন ডিগ্রেড না করে। আচ্ছা, এই তবে এটা লিখলাম না, অনেক বড় কোট, ঠিক আছে, তো যদি কেউ শুনতে চাও আমি আরেকবার বলে দিচ্ছি। আচ্ছা, এইটা তো কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমাদের রিপোর্ট রাইটিং এটা তো খুব ইম্পর্টেন্ট। লেখো, এপার নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতেই সর্বসুখ আমার বিশ্বাস। ওপারেতেই সর্বসুখ আমার বিশ্বাস। ঠিক আছে, পরের লাইনটাও লিখতে পারো, নদীর ওপার বসি দীর্ঘশ্বাস ছাড়ি, কহে যাহা কিছু সুখ সকলই ওপারে। এইটা নাও লিখতে পারে, এই একটা লাইনই এনাফ। এটাও কিন্তু আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, ঠিক আছে, রবীন্দ্রনাথ ঠাকুর লেখা, ঠিক আছে, আমাদের রবি ভাইয়ের লেখা। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। মানে এখানে কি, সোশ্যাল মিডিয়ার ব্যাপারেও কিন্তু এটা লিখতে পারো তুমি, এই যে সোশ্যাল মিডিয়া দিয়ে যেটা লিখতে দিয়েছিল, এখানেও তুমি এই লাইনটা লিখতে পারো, যে আমরা অন্যের জীবন দেখছি সোশ্যাল মিডিয়াতে, কত রঙিন তাদের জীবন, এবং দেখে আমরা কি বলছি, আমরা বলছি নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতেই সর্বসুখ আমারই বিশ্বাস। ঠিক আছে, দেখো সোশ্যাল মিডিয়া টপিকও লিখতে পারো। এই জন্য বলছি, এই সমস্ত যদি লাইনগুলোকে তুমি মুখস্থ করতে পারো, তুমি বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারবে, বিভিন্ন জায়গায়। এই যে আমি ওই লিখলাম, ওই ইঁদুর দৌড়, ইঁদুর দৌড়, আদর্শ মানুষ হওয়ার ইঁদুর দৌড়ে আমি দৌড়াচ্ছি, সেখানে কি আমরা অপরকে দেখছি শুধুমাত্র তার অ্যাচিভমেন্ট দিয়ে আমরা মাপছি তাদেরকে। তো এখানেও এই লাইনটা লিখতে পারো, নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমারই বিশ্বাস। ঠিক আছে, এরপরে আর একটা কোট আমার খুব ফেভারিট, এটাও বিভিন্ন জায়গায় লিখতে পারো, বিভিন্ন জায়গায়। আচ্ছা, ওই চিত্রজেদা ভয় সুন্দর লিখেছো তো? হুম, এটা লেখো, রথযাত্রা
লোকারণ্য, মহা ধুমধাম, কমা ভক্তরা লুটিয়া পথে করিছে প্রণাম। ঠিক আছে, ভক্তরা লুটিয়া পথে করিছে প্রণাম। এবার হচ্ছে কাহানি মে টুইস্ট। পদ ভাবে আমি দেব, রদ ভাবে আমি, কমা মূর্তি ভাবে, মূর্তি ভাবে আমি দেব, কমা হাসেন অন্তর্যামী। এটাও কিন্তু আমাদের রবি ব্রয়েরই লেখা। ঠিক আছে, তো এই লাইনটা বুঝতে পারলে কতটা ওয়াইড অ্যাপ্লিকেশন, কত কত জায়গায় তুমি ব্যবহার করতে পারবে এই লাইনটাকে। এটা কিন্তু মাত্র এই একটা জায়গায় না, তুমি বিভিন্ন টপিকে বিভিন্নভাবে ঘুরিয়ে এটাকে ব্যবহার করতে পারবে। লাইনটার মানে কি, যে অ্যাকচুয়াল যে কাজটা করছে সে কিন্তু চুপ, বাকি লোকে ঢাক পিটিয়ে বেড়াচ্ছে। বুঝতে পেরেছো, যে অ্যাকচুয়াল কাজ করছে সে চুপ, বাকি লোকে ঢাক পিটিয়ে বেড়াচ্ছে। ঠিক আছে, মানে ওই যে, রথযাত্রায় রথ যাচ্ছে, লোকে মাটিতে শুয়ে প্রণাম করছে, পদ ভাবছে, লোক পদ ভাবছে আমাকে প্রণাম করছে, রথ ভাবছে আমাকে প্রণাম করছে, মূর্তি ভাবছে আমাকে প্রণাম করছে, যে আসলে যাকে প্রণাম করছে সে চুপচাপ বসে হাসছে। আচ্ছা, রিপোর্ট রাইটিং এর টপিক ভাবি এখানেই থাক, এই পেজগুলোকে রেখে দাও। ইন্ট্রোডাকশন, কনক্লুশন আমি আরো আস্তে আস্তে আরো যদি ক্লাস করানোর সুযোগ পাই আমি আরো অ্যাড করবো এগুলোতে। এবং আমার মনে হয়, আশা করি যদি কেউ এই বছর এসআই ক্লিয়ার নাও করতে পারো, আশা করি পরের বছর আবার অ্যাটেম্প মারবে। ঠিক আছে, এবং আশা করি একটা ভালো ফলাফল পাবে। দেখো, এসআই এর মেন্স ক্লিয়ার করাটা আমি বুঝে গেলাম এই এই কটা কিছু প্যারামিটার যার উপর দিয়ে ভিত্তি করে এসআই এর মেন্স কিন্তু ক্লিয়ার করে নেওয়া সম্ভব। এবং ডেসক্রিপটিভ কিন্তু ওই 1 মাস 2 মাস করে তুমি যদি মনে করো পরীক্ষা পাশ করে যাবে, এটা একেবারেই অলীক কল্পনা। ডেসক্রিপটিভের জন্য কিন্তু সময় দিতে হবে, সময় দিয়ে ইকুয়ালি খাটতে হবে। আচ্ছা, এবার ট্রান্সলেশনে আছি। ঠিক আছে, একটা ট্রান্সলেশন দেবো, সবাই বসে করবে। আচ্ছা, গ্রুপে পাঠাবো না এখানে দেবো? না, এখানে দিয়ে দিয়েছি, গ্রুপে পাঠিয়ে দাও একজন। তোমাদের কাছে টাইম আছে মাত্র 10 মিনিট। ঠিক আছে,
এটাকে কেউ একজন গ্রুপে পাঠিয়ে দাও লেখাটাকে।